আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কাজী মামুন, প্রভাষক, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ, হোমনা, কুমিল্লা। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ ক্ষেত্র, এ সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে দেখতে পাচ্ছি একটা সেল, ক্রোমোজোম, নিউক্লিয়াস, জিন। আমরা আলোচনা করব আমাদের আজকের পাঠ হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এবং এর প্রয়োগ ক্ষেত্র কোথায় কোথায় প্রয়োগ হয় সে সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বলতে পারবে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ ব্যাখ্যা করতে পারবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বিশ্লেষণ করতে পারবে। কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ এর খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবের দেহের স্থানান্তরের কৌশলকে সাধারণত জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন বা জিএমও বলা হয়। 1972 সালে পলবার বানরের ভাইরাস SB40 ল্যাম্ডা ভাইরাস এর ডিএনএর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট অণু তৈরি করেন। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছবিগুলো লক্ষ্য করো। এখানে দেখতে পাচ্ছি একটা সেল, তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা ডিএনএ। এই যে পেঁচানো যে অংশটা, এটা হচ্ছে একটা ডিএনএ, এটা হচ্ছে ক্রোমোজোম, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা এই যে পেঁচানো যে অংশটা, এটা একটা ডিএনএ। এই ডিএনএর বিভিন্ন অংশ হচ্ছে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো হচ্ছে জিন। ক্রোমোজোম, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। আমরা এই নিউক্লিয়াস, কোষ, তারপরে জিন, একটি নির্দিষ্ট জিন বহনকারী জিন বা প্রোটিন, জিনের প্রোটিন দেখতে পাচ্ছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাধারণত এখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াসের ছবি, এটা ক্রোমোজোমের ছবি, এগুলা এটা হচ্ছে ডিএনএর ছবি, এটা হচ্ছে একটা জিন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই ডিএনএকে অনেক অংশে ভাগ করা যায়। এর একটি অংশকে জিন বলে, মানে ডিএনএকে অনেকগুলো অংশে ভাগ করা যায়, এর একটা অংশকে বলে জিন। আর এই জিনই জীবের বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ জীবের বৈশিষ্ট্য বহন করে। যেমন একটা গাছ, তার পাতার রং লাল, এই লাল রং বহন করার জন্য এখানে জিন দায়ী। যেমন একজন মানুষের চুলের কালার কালো, এই কালো চুলের কালারের জন্য সাধারণত এখানে একটা জিন এর বৈশিষ্ট্য বহন করে। এই বৈশিষ্ট্যটার কারণে তার চুলের কালার কালো হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক সেট পূর্ণাঙ্গ জিনকে আমরা জিনোম বলি। এক সেট পূর্ণাঙ্গ জিনকে বলা হয় জিনোম। বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণী বা উদ্ভিদের জিনোমকে নিজের সুবিধা মতো সাজিয়ে নিচ্ছে, আলাদা বৈশিষ্ট্যের নতুন আকৃতির প্রাণী তৈরি করা, ফসল ও উদ্ভিদ উদ্ভাবন করা। এখানে দেখা যাচ্ছে যে একটা ভুট্টা, এর মধ্যে বিভিন্ন বিভিন্ন কালারের বিভিন্ন জাতের হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার হচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার হচ্ছে, তা জেনেটিক্যালি পরিবর্তন, জিনের পরিবর্তনের কারণে হয়েছে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে এখানে এটার বিভিন্ন অঙ্গের বিভিন্ন অংশের পার্থক্য ভিন্ন ভিন্ন রকম। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, এখানে একটা মোরগ দেখতে পাচ্ছি যা মানুষের সমান লম্বা। এটা সম্ভব হচ্ছে সাধারণত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কারণে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীবকণার মানে জিন কণার পরিবর্তন করে জীবদেহের গুণগত বৈশিষ্ট্য, জীবদেহের গুণগত রূপান্তর। এই রূপান্তরের প্রক্রিয়াটি হলো জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে দেখতে পাচ্ছি রেস্ট্রিকশন এনজাইম এবং লাইগেজ এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম একটা আণবিক কাঁচি, তা এই যে ডিএনএটাকে কর্তন করতে এইরকম এক ধরনের প্রোটিন, এই প্রোটিন হিসেবে প্রোটিনটা ব্যবহৃত হয়। রেস্ট্রিকশন এনজাইম এটা ডিএনএ কর্তন করার একটা কাঁচি হিসেবে সমাদৃত। এই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএর অণু কর্তন করা হয়। আর লাইগেজ এনজাইম এটাও এক ধরনের প্রোটিন, এটা আঠা হিসেবে ব্যবহৃত হয়। এই কর্তনকৃত ডিএনএটাকে জোড়া লাগানোর জন্য লাইগেজ এনজাইম ব্যবহৃত হয়। রিকম্বিনেন্ট ডিএনএ, এখানে একটা রিকম্বিনেন্ট ডিএনএ মানে এটা হচ্ছে যে রেস্ট্রিকশন এনজাইম এবং লাইগেজ এনজাইমের মাধ্যমে এটা কর্তন করে নতুন একটা ডিএনএ তৈরি করা, এটাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ। এই প্রক্রিয়াটি হলো জিন প্রকৌশল, মানে কোনো একটি জীবের
জীব থেকে নির্দিষ্ট জিন বহন করে ডিএনএ। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কর্তন করে লাইগেজ এনজাইম দ্বারা জোড়া লাগানোর পরে নতুন যে ডিএনএ তৈরি হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিএনএ সূত্রের কাঙ্ক্ষিত খণ্ড অংশ স্থানান্তর করা সম্ভব হচ্ছে ব্যাকটেরিয়া থেকে মানবদেহে। মানে ব্যাকটেরিয়া থেকে কোনো একটা জিন, ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে কোনো একটা জিন কর্তন করে মানবদেহের ডিএনএতে ট্রান্সফার করা হচ্ছে, মানবদেহে ট্রান্সফার করা হচ্ছে। আবার উদ্ভিদ কোষ থেকে প্রাণী দেহে ট্রান্সফার করা হচ্ছে, আবার প্রাণী কোষ থেকে উদ্ভিদ দেহে ট্রান্সফার করা হচ্ছে। আর এই কাজ সফল করতে কোনো এক জীবের ডিএনএকে এমনভাবে পরিবর্তন করা হয় যাতে তার নিজস্ব জিনের কাজ করার ক্ষমতা লোপ পায়। এখানে আমরা মালটা দেখতে পাচ্ছি ভিতরে লেবুর মতো, ভিতরে যে লেবুর মতো, উপরে মালটা ভিতরে লেবু। এই যে একটা জেনেটিক্যালি পরিবর্তন, এই পরিবর্তনটা জেনেটিক রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির কারণে সম্ভব হয়েছে, যাতে তার নিজস্ব জিনের কাজ করার ক্ষমতা লোপ পায়, কিংবা ভিন্ন ভিন্ন কোনো জীবের জেনেটিক পদার্থের সাথে মিশে নতুন নতুন জিন বা বৈশিষ্ট্য তৈরি করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ইতিহাস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং যাত্রা শুরু হয় 1972 সালে পল বার্গের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আবিষ্কারের মধ্য দিয়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন জ্যাক উইলিয়ামসন তার সায়েন্স ফিকশন উপন্যাস ড্রাগনস আইল্যান্ড এর 1951 সালে প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন। তার 1 বছর আগে ডিএনএর বংশগতির বাহক সেটি নিশ্চিত করেন আলফ্রেড হার্সি অ্যান্ড মেথড চেইস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল কাজ হল উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন নতুন প্রজাতি তৈরি করা হয়। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির, যেমন এখানে দেখতে পাচ্ছি কলা কিন্তু ভিতরে আনার। এই যে নতুন একটা জাত সৃষ্টি করা, এই নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করা, নতুন একটা ফসল উৎপাদন করা, এটা সাধারণত জেনেটিক্যালি পরিবর্তনের মাধ্যমেই সম্ভব হচ্ছে আজকাল। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম 1970 সাল থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরির প্রক্রিয়া শুরু হয়। প্রজনন ছাড়া ডিএনএ এর নতুন সিকোয়েন্স বা পর্যায় সম্ভব হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। 1973 সালে হার্বার্ট ভায়ার এবং স্টেনলি চৌসেন সর্বপ্রথম তৈরি করেন ট্রান্সজেনিক জীব। এর 1 বছর পর রুডলফ জানসেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করেন একটি ট্রান্সজেনিক ইঁদুর, যা বিশ্বের প্রথম ট্রান্সজেনিক ইঁদুর নামে পরিচিত। এই ইঁদুরটা প্রথম আবিষ্কার করেন। এর 1 বছর পর 1976 সালে হাওয়ার্ড ভায়ার ও রবার্ট শাউন্স প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি জেনিথ। এর 1 বছর পর এই জেনিথ থেকেই ব্যাকটেরিয়া উৎপাদন করে। জেনিথ কোম্পানি প্রথম ব্যাকটেরিয়া উৎপাদন করে, যা মানব প্রোটিন বা হিউম্যান ইনসুলিন হিসেবে সুপরিচিত। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে কৌশল অবলম্বন করে এক জীব থেকে অন্য একটি জীবে স্থানান্তর করা হয় তা একত্রে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ আমরা প্রথম আমরা ডিএনএ নির্বাচন করব, অর্থাৎ আমরা যেই ডিএনএটাকে কাটতে চাচ্ছি, যে ডিএনএটার যেই বৈশিষ্ট্যটা আলাদা করতে চাচ্ছি তা আগে আমরা নির্দিষ্ট করব, ডিএনএ নির্বাচন করব। তারপরে ডিএনএর বাহক নির্বাচন, অর্থাৎ কার থেকে আমরা এই ডিএনএটা নিব তার বাহক আমরা নির্বাচন করব, অর্থাৎ কোন প্রাণী বা কোন উদ্ভিদ থেকে আমরা জিনটাকে আলাদা করব তা আগে নির্ধারণ করব। প্রথমে ডিএনএ নির্বাচন করব, তারপরে ডিএনএর বাহক নির্বাচন করব। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির তৃতীয় ধাপে আমরা ডিএনএ কর্তন করব। ডিএনএ কর্তন, এখানে দেখতে পাচ্ছি কাঁচি দেখা যাচ্ছে, এখানে করাত দিয়ে কাটতেছে, আসলে এইভাবে কাটে না। ডিএনএ কাটার জন্য যে কাঁচি ব্যবহৃত হয় তার নাম রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে, এটা একটি ধরনের প্রোটিন, এই রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে ডিএনএ অনুকর্তন করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির চতুর্থ ধাপে কর্তনকৃত ডিএনএ বা খণ্ডনকৃত ডিএনএ প্রতিস্থাপন করা হয়, সাধারণত কাটে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা, এবং এই প্রতিস্থাপন করে লাইগেজ এনজাইমের মাধ্যমে এই খণ্ডনকৃত ডিএনএটাকে জোড়া লাগানো হয়। তারপর ডিএনএ প্রতিস্থাপন, তারপর আমরা ডিএনএ কে প্রতিস্থাপন করব।
চতুর্থ ধাপে আমরা ডিএনএ কেটে তারপর ডিএনএকে আমরা প্রতিস্থাপন করব। এই যে ডিএনএটাকে কেটে এই অংশটাকে কেটে এইখানে আমরা প্রতিস্থাপন করব। নতুন যেই ডিএনএ তৈরি হবে তার নামই হবে রিকম্বিনেন্ট ডিএনএ। তার মানে এই ডিএনএটার এই অংশটা কেটে এইখানে ট্রান্সফার করা, তখন যেই ডিএনএটা তৈরি হবে এই ডিএনএটা হবে রিকম্বিনেন্ট ডিএনএ। এই যে অংশটা কেটে আমরা এখানে ট্রান্সফার করলাম, তখন এই যে ডিএনএটা তৈরি হলো তার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপ সমূহের মধ্যে তারপরে খণ্ডনকৃত ডিএনএ প্রতিস্থাপন। আমরা এখানে একটা প্লাজমিড দেখতে পাচ্ছি, গোলাকৃতি প্লাজমিড সাধারণত গোলাকৃতির হয়। এই প্লাজমিডটাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড, এখানে আমরা এই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা এই প্লাজমিডটার এই অংশটুকু আমরা কেটে দিলাম। তারপরে এইখানে আরেকটা উদ্ভিদ কোষ থেকে ডিএনএ কাঙ্ক্ষিত জিন, আমরা আবার এটাকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে এই অংশটা আমরা এইখানে লাইগেজ এনজাইমের মাধ্যমে এরকম জোড়া লাগানোর পরে যেই প্লাজমিডটা তৈরি হবে এই প্লাজমিডটা হবে রিকম্বিনেন্ট প্লাজমিড। এখন এরপর পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ ট্রান্সফার। আমরা এখানে রিকম্বিনেন্ট প্লাজমিড দেখতে পাচ্ছি, এখানে এই প্লাজমিডটার সব বৈশিষ্ট্য আছে, কিন্তু এখানে রিকম্বিনেন্ট, এখানে এই অংশটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, বিভিন্নভাবে এটাকে কর্তন করে যেই প্লাজমিডটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে রিকম্বিনেন্ট প্লাজমিড। এটাকে আমরা একটা ব্যাকটেরিয়ার দেহে আমরা ট্রান্সফার করে আমরা বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করতে পারি। যেমন এখানে যে এই ব্যাকটেরিয়াটাকে আমরা ইলেকট্রিক শক দিলে এটার চারপাশে ছোট ছোট ফুটা ফুটা ছিদ্র হয়ে যাবে, এই ছিদ্রের মধ্য থেকে এই গোলাকৃতির প্লাজমিডটা তার ভিতরে প্রবেশ করানো হবে ট্রান্সফরমেট সেল, এই যে সেলের ভিতরে, ব্যাকটেরিয়ার সেলের ভিতরে এই প্লাজমিডটা প্রবেশ করানো হয়েছে। তারপরে আমরা এরকম দেখতে পাচ্ছি যে এখানে এটা তারপরের ধাপ হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএর শেষ ধাপ হচ্ছে সংখ্যা বৃদ্ধি মূল্যায়ন। এই যে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 এখানে 4টা উৎপাদন হয়েছে। এই যে 1টা থেকে 4টা উৎপাদন হওয়া, এইভাবে 4টা থেকে 8টা এরকমভাবে ক্রমচ্যুত হারে এরকমভাবে বাড়তে থাকবে। বাণিজ্যিকভাবে এখন এই প্রযুক্তি ব্যবহার করে ইনসুলিন তৈরি হচ্ছে, কারণ মানুষকে মেরে ইনসুলিন তৈরি করা সম্ভব নয়, কিন্তু মানুষের শরীরে যেই জিনটা ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী এই জিনটা আলাদা করে তা যদি ব্যাকটেরিয়ার দেহে ট্রান্সফার করে, ব্যাকটেরিয়া থেকে এরকম ধরনের ইনসুলিন নামক জিন আবিষ্কার করে নতুন বাণিজ্যিকভাবে ইনসুলিন এখন বাজারজাতকরণ করা হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত বেশি প্রচলিত হচ্ছে কৃষিকে ঘিরেই, কারণ কৃষিক্ষেত্রে নতুন ফসলের জাত উৎপাদন হচ্ছে, নতুন ধান উৎপাদন হচ্ছে, নতুন তেল বীজ, ভুট্টা, নতুন জাতের টমেটো, এরকম বিভিন্ন রকম জাত তৈরি হচ্ছে। আগে দেখতে পাচ্ছি ছোট সময় পেয়ারা খুব ছোট ছিল, কিন্তু এখন বড় বড় পেয়ারা দেখা যায়। এই যে জেনেটিক্যালি পরিবর্তনের কারণে এরকম ধরনের উন্নত জাতের ফসল, হাইব্রিড ফসল আমরা দেখতে পাচ্ছি। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বেশি প্রচলিত হচ্ছে কৃষি ক্ষেত্রেই। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্ভাবন করা হচ্ছে উদ্ভিদের নতুন জাত, আর এইসব জাতকে বলে ট্রান্সজেনিক উদ্ভিদ। তাহলে ট্রান্সজেনিক উদ্ভিদ হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে যে উদ্ভিদের নতুন যে জাত তৈরি করা হচ্ছে, নতুন ফসলের উদ্ভিদের প্রজাতি তৈরি করা হচ্ছে, এই প্রজাতিকে ট্রান্সজেনিক উদ্ভিদ নামে পরিচিত। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কৃষিতে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস উৎপাদনের 4টি লক্ষ্য করা যায়। উৎপাদন 4টা, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশটার মধ্যে ফসল খুব সবুজ, আবার এই অংশটার মধ্যে একদম খরা দেখা যাচ্ছে। তো যেই বৈশিষ্ট্যগুলোর কারণে উদ্ভিদ খরা সহ্য করতে পারে, এই জিনটা যদি ওই উদ্ভিদের দেহে ট্রান্সফার করে দেওয়া যায় তাহলে ওই উদ্ভিদটা খরা সহ্য করতে পারবে। তাহলে পরিবেশের বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্য রক্ষা করা, যেমন যেখানে খুব খরা প্রধান এলাকা ওইখানে যে উদ্ভিদগুলো উৎপাদন হয় না, তো যে উদ্ভিদগুলা খুব খরা সহ্য করতে পারে ওই উদ্ভিদ থেকে যদি তার যেই জিনটার কারণে ওই উদ্ভিদটা খুব খরা সহ্য করতে পারে তা যদি ট্রান্সফার করে এনে যদি অন্য একটা উদ্ভিদে ট্রান্সফার করা হয়, তাহলে নতুন জাতের যে উদ্ভিদটা তৈরি হবে যেটা খরা সহ্য করতে পারবে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে খুব ঠান্ডা পরিবেশে সাধারণত মাছ স্বাচ্ছন্দ্যে টিকে থাকতে পারে, কিন্তু খুব ঠান্ডা পরিবেশে টমেটোর ফলন ভালো হয় না। এখন যদি আমরা যেই জিনটার কারণে মাছ খুব ঠান্ডা সহ্য করতে পারে ওই জিনটা যদি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কর্তন করে মাছের দেহে ট্রান্সফার টমেটো গাছের দেহে ট্রান্সফার করা হয়, তাহলে টমেটো ঠান্ডা পরিবেশেও টমেটোর ফলন ভালো হবে। এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএর একটা অন্যতম প্রযুক্তি।
যেমন আমরা শস্য থেকে সম্পূর্ণ নতুন উপাদান উৎপাদন করা, যেমন দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জাতের ভুট্টা, বিভিন্ন কালারের ভুট্টা, তার মানে নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। যেই জিনটার কারণে এটার কালার এরকম হওয়ার কথা, এটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এরকম কালারের হবে। আর যে জিনটার কারণে এটা কালার এরকম হচ্ছে, বা এটার সাইজ এরকম হচ্ছে, বা এটার আকার বড় হচ্ছে, সেটাকে আমরা যদি জেনেটিক্যালি পরিবর্তন করে দিই, নতুন জাতের একটা উদ্ভিদ তৈরি হবে, তা ট্রান্সজেনিক উদ্ভিদ নামে পরিচিত। শস্যের গুণগত মান বৃদ্ধি করা, যেমন দেখা যাচ্ছে এখানে যে তুলা দেখা যাচ্ছে, এখানে অল্প তুলা উৎপাদন হয়েছে, কিন্তু এটাতে অনেক বেশি উৎপাদিত হয়েছে। এই যে গুণগত মান বৃদ্ধি করার জন্য জেনেটিক্যালি পরিবর্তন করার কারণেই এর মধ্যে গুণগত মানে জাত উন্নত হয়েছে। তারপরে শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। তারপরে উন্নত ফসলের জন্য বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের ফসল উৎপাদন করা, বিভিন্ন উন্নত হাইব্রিড জাতের ফসল আমরা যা দেখতে পাচ্ছি সব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরই ফসল। তারপরে মৎস্য উন্নয়ন, আমরা দেখতে পাচ্ছি মাছের নতুন নতুন জাত উদ্ভাবিত হচ্ছে। আজকাল যেই উদ্ভিদ যা মাছগুলা লোনা পানিতে সাধারণত স্বাচ্ছন্দ্যে টিকে রাখতে পারে, এখন পুকুরের মধ্যেও ওই মাছগুলা চাষের জন্য জেনেটিক্যালি পরিবর্তনের মাধ্যমে পুকুরেও ওই মাছগুলা চাষ করা হচ্ছে, এবং তার স্বাদ গুণাগুণ ওই অক্ষত রেখে নতুন নতুন প্রজাতির সৃষ্টি করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তারপরে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিন থেরাপির মাধ্যমে বিভিন্ন ধরনের চিকিৎসা, যেমন পুরা মানে যদি পুড়ে যায় তাহলে পুরা ত্বকের চিকিৎসার জন্য সাধারণত এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ত্বক ঠিক করে দেওয়া হচ্ছে আজকাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তারপরে ইনসুলিন তৈরি, একটু আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে মানুষের শরীরের যেই জিনটা ইনসুলিনের জন্য সাধারণত দায়ী, তা পৃথক করে যদি ব্যাকটেরিয়ার দেহে ট্রান্সফারের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে আজকাল ইনসুলিন তৈরি হচ্ছে, যা ডায়াবেটিক্স রোগীরা ব্যবহার করে থাকে। কারণ মানুষকে মেরে ইনসুলিন আলাদা করে ইনসুলিন ডায়াবেটিক্স রোগীদের প্রয়োগ করা সম্ভব নয়, তাই মানুষের শরীরের যেই জিনটা ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী, ওই জিনটা আলাদা করে ব্যাকটেরিয়ার দিকে ট্রান্সফার করার পরে বাণিজ্যিক ভিত্তিতে এই ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন আবিষ্কার করা হচ্ছে, ইনসুলিন বাজারজাতকরণ করা হচ্ছে আজকাল। তারপরে হিউম্যান গ্রোথ হরমোন, যেই হরমোনের কারণে সাধারণত বামনত্ব সৃষ্টি হয়, মানুষ খাটো হয়, শারীরিকভাবে মানুষ দুর্বল হয়, চিকন হয়, তাই ওই মানে হিউম্যান গ্রোথ হরমোন প্রয়োগের মাধ্যমে তার এই যে একজন বডি বিল্ডার লুক দেখতে পাচ্ছি, এই যে তার শরীরের হিউম্যান গ্রোথ হরমোনটা তার শরীরে যদি ট্রান্সফার করা হয় তাহলে তার শরীরের শারীরিক অবস্থার পরিবর্তন হচ্ছে আজকাল। তারপরে হিউম্যান এবং অ্যালবুমিন তৈরিতে সাধারণত জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হচ্ছে। ভ্যাকসিন তৈরিতে, বিভিন্ন ধরনের রোগের ভ্যাকসিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হচ্ছে, ওষুধ তৈরিতে। তারপরে ভাইরাস নাশক, আমরা আজকাল এই বর্তমান বিশ্ব করোনা ভাইরাস নামক এক বিরাট ভাইরাস নিয়ে মানুষ খুব আতঙ্কগ্রস্ত। অনেকেই ধারণা করা হচ্ছে যে এই ভাইরাসটা কোনো একটা ল্যাব থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই তৈরি হয়েছে, অর্থাৎ জেনেটিক্যালি কোনো ভাইরাসকে পরিবর্তন করে দিয়ে তৈরি হয়েছে, এরকম আশঙ্কা করছে। হতে পারে এরকম যে এটা জেনেটিক্যালি পরিবর্তনের মাধ্যমে এই ভাইরাস তৈরি হয়েছে। আবার এই ভাইরাসকে প্রতিহত করার জন্য অ্যান্টিভাইরাসও এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা হয়। তারপরে জেনেটিক্যালি ত্রুটি, মানুষের শরীরের এই যে জেনেটিক্যালি যে ত্রুটিগুলা, মানুষের যেমন হাত পা বিকলাঙ্গতার সৃষ্টি হতে পারে। তো যখন কোনো একটা সেল যেমন শিশুটি যখন মার পেটের ভিতরে থাকে তখন থেকেই তার জেনেটিক যে ত্রুটিগুলা তার নির্ণয় করে জিন থেরাপির মাধ্যমে তার এই ত্রুটিগুলা নির্ণয় করে এই ত্রুটিগুলা নিরাময় করা সম্ভব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ ক্ষেত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিল্পক্ষেত্রে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট বাজারজাতকরণ করা হচ্ছে। গবেষণার ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হচ্ছে। তারপরে জ্বালানি তৈরি এবং পরিবেশ সুরক্ষা, বিভিন্ন ধরনের জৈব জ্বালানি তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা বলে আমরা আখ্যায়িত করবো, তাহলে আমরা জানি যে বংশগতির প্রযুক্তিবিদ্যা বলতে বংশগতির ধারক বাহক বা বংশগতির পরিবর্তন, রূপান্তর, এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়।
এটাই উত্তর। এটা উত্তর না, এটা উত্তর না, এটা উত্তর না। তো আজকের ক্লাসটি আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর আজকের এই ক্লাসটি যারা এতক্ষণ আমার সাথে ছিল, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভিডিওটি বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এবং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি নতুন নতুন ভিডিও তৈরিতে আরও উৎসাহিত হব। এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।